ভয় দেব না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অবশেষে শহীদের তালিকায় নাম লিখালেন আমাদের ওসমান হাদি ভাই। মাত্র একটি গুলি, আর তাতে স্তব্ধ হয়ে গেল ২৪-এর গণ অভ্যুত্থানের সেই বজ্রকণ্ঠ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে সারা দেশে ছাত্র জনতা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে। বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলা উত্তাল হয়ে ওঠে। আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। মৃত্যুর বেশ কিছুদিন আগে এভাবেই এক সাক্ষাৎকারে নিজের সন্তানকে দেখে রাখার আকুতি জানিয়েছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি। কারণ তিনি বুঝতে পেরেছিলেন ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে তিনি যেভাবে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছেন তাকে থামাতে ওৎ পেতে আছে হায়নার দল। ফিরে এসেছে বাংলার মাটিতে ওসমান হাদি। তবে সেই ওসমান হাদি আর কোনোদিন কথা বলতে পারবে না। তবে ওসমান হাদির শেষ ইচ্ছেটুকু পূরণ করতে হবে আপনার আমার। বাংলাদেশের মাটিতে ভারতীয় আধিপত্যবাদ থেকে শুরু করে আর কোনো বিদেশি আধিপত্যবাদ, হাসিনা এবং ফ্যাসিবাদকে মেনে নিব না। ওসমান হাদির ছোট্ট আরো একটি ইচ্ছে ছিল, ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। এই কথাটা আমি বলতে পারিনি। এই হচ্ছে ওসমান হাদির একমাত্র রাজপুত্র, যাকে ওসমান হাদি একজন বিদ্রোহী বানাতে চেয়েছিল। আমরা যদি শহীদ হয়ে যাই, আমাদের সন্তানেরা লড়বে, তার সন্তানেরা লড়বে। কিয়ামত পর্যন্ত বাংলাদেশ নামক জমিন যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আজাদির সন্তানেরা লড়াই করবেই করবে। প্রিয় দর্শক, ওসমান হাদির খুনি ফয়সাল ওসমান হাদিকে গুলি করে 12 ঘন্টার মধ্যে যে বাংলাদেশ থেকে ভারতে চলে গেল, এই চলে যাওয়ার পিছনে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর কি হাত রয়েছে তা আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, একজন বিশ্লেষক মন্তব্য করেছেন যে এত তাড়াতাড়ি একজন আসামি সে কোনো দিন এই বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে পারবে না, বরঞ্চ তাকে পালিয়ে যাওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে থেকে তাকে সহায়তা করেছে। প্রিয় দর্শক, এরই সাথে সাথে ওসমান হাদির শেষ ইচ্ছাটা কি ছিল এবং সেই ওসমান হাদির শেষ ইচ্ছাটা কি ডক্টর মোহাম্মদ ইউনূস পূরণ করতে পারবে কিনা তা আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর ওসমান হাদির শেষ ইচ্ছাটা কি তা এই নিউজটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। প্রিয় দর্শক, ওসমান হাদি মৃত্যুর আগে বলে গেছে যে আমার সন্তানকে বাংলার মানুষ, বাংলার জনগণ যেন দেখে রাখে। প্রিয় দর্শক, এছাড়াও ভিডিওর শুরুতে যে ভিডিওর অংশ বিশেষগুলো দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। ফিরে এসেছে বাংলার মাটিতে ওসমান হাদি। তবে সেই ওসমান হাদি আর কোনোদিন কথা বলতে পারবে না। তবে ওসমান হাদির শেষ ইচ্ছেটুকু পূরণ করতে হবে আপনার আমার। বাংলাদেশের মাটিতে ভারতীয় আধিপত্যবাদ থেকে শুরু করে আর কোনো বিদেশি আধিপত্যবাদ, হাসিনা এবং ফ্যাসিবাদকে মেনে নিব না। ওসমান হাদির ছোট্ট আরো একটি ইচ্ছে ছিল, ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। এই কথাটা আমি বলতে পারিনি। এই হচ্ছে ওসমান হাদির একমাত্র রাজপুত্র, যাকে ওসমান হাদি একজন বিদ্রোহী বানাতে চেয়েছিল। আমরা যদি শহীদ হয়ে যাই, আমাদের সন্তানেরা লড়বে, তার সন্তানেরা লড়বে। কিয়ামত পর্যন্ত বাংলাদেশ নামক জমিন যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আজাদির সন্তানেরা লড়াই করবেই করবে। ওসমান হাদির এই চলে যাওয়া গর্বের সাথে বলতে চাই, আমরা সবাই আনন্দিত, কারণ ওসমান হাদি শহীদী মৃত্যুবরণ করেছে। সেই সাথে তিনি একজন বীর। একজন বীরের চলে যাওয়াই পুরো বাংলাদেশকে একবার নাড়াচাড়া করে দিয়েছে। বেঁচে থাকতে আমরা হয়তোবা ওসমান হাদিকে অনুভব করতে পারিনি, তবে তার চলে যাওয়াই আজ মানুষকে বারবার দেখিয়ে দিচ্ছে পুরো বাংলাদেশটাই একটি ওসমান হাদি। সেই হায়না নরপিশাচের টার্গেট ছিল ওসমান হাদি আর তার পরিবার। একটি হায়না নরপিশাচের দলের কাছে কখন একটি ছোট্ট বাচ্চাও রেহাই পায় না, সেও তাদের টার্গেটে পরিণত হতে পারে। আমরা হয়তোবা ওসমান হাদিকে বাঁচাইতে পারি নাই, তবে তার সন্তানের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। আপনি যদি বলেন যে আমার সারা জীবনের যেটুকুন সততা, সাহস, লড়াই, এটা দুনিয়ার
সমস্ত শক্তি আমার আব্বা। ওসমান হাদির জীবন দিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দলকে একত্রে করে দেখিয়ে দিয়েছে। শুধুমাত্র একটি দলের বিরুদ্ধে তাদের সংগ্রাম। আওয়ামী লীগ রে অথবা আওয়ামী লীগের কোন বি টিম সি টিম রে ক্ষমতায় রাখা আর কোন দায়বদ্ধতা আমাদের নাই। তিনি এখন সময় ঘোষণা করবেন, এই সময়ের মধ্যে সরকার তার সিদ্ধান্ত জানাবে, নইলে তারপরে বাংলাদেশের জনগণ তার সিদ্ধান্ত জানাবে। আজ সন্ধ্যা 6:05 এসে পৌঁছাবে বাংলাদেশের মাটিতে ওসমান হাদি। আগামীকাল বাদ জোহর মালিক মিয়া এভিনিউতে তার শেষ জানাজা অনুষ্ঠিত হবে। আর সেই জানাজাকে শপথ করেই বাংলাদেশের সংগ্রামী প্রত্যেকটি বিদ্রোহী মানুষ এক নতুন বাংলাদেশের সূচনা ঘটাবে, যেটা বাংলাদেশের নতুন করে আরেকটি ইতিহাসে পরিণত হবে। এই রাষ্ট্র ওসমান হাদিকে বাঁচাইতে পারে নাই। এই রাষ্ট্রের কাছ থেকে আমরা কি পাই সেটাই দেখার অপেক্ষায়। শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনে রাষ্ট্রীয় শোক ঘোষণা করছে। পদত্যাগের মিছিলেই শুধু ওসমান হাদির জীবনকে আমরা ফেরত পাবো না, পরিবর্তনের ফলেই হয়তোবা অন্য ওসমান হাদিরা বেঁচে যাবে। একটা কথা বলে দেই, আমার ভাই হাদি মারা গেছে, আর কোন সুশীলতা দেখাবো না। 5 লক্ষ আওয়ামী লীগের কুত্তা তুলাইতে পারি নাই, ওই তুলাইতে পারলে আজকে আমাদের বাইরে মরতে হইতো না। আমাদেরকে ভিখারি ভাববেন না যে দয়া চাইবো। আমরা বিদ্রোহী, তাই অধিকার ছিনিয়ে নিতে জানি। ইতিহাস বদলায় না ভদ্রতায়, ইতিহাস বদলায় প্রতিবাদে। আমরা প্রশ্ন করি বলেই বিপদ, কারণ প্রশ্নই শাসনের সব থেকে বড় শত্রু। ইতিহাস সাক্ষী, যাদেরকে সবাই ছোট মনে করেছিল একদিন তারাই পুরো চিত্রটাকে বদলে দিয়েছে। আমরা ভদ্র ছিলাম বলেই এতদিন তোরা টিকে ছিলি। ভদ্রতা শেষ হয়ে গেলে কি হয় সেটা ইতিহাস খুলে দেখ। আমাদের কণ্ঠ রোধ করলি, কথা বলতে দিলি না, এখন দেখ নীরবতায় চিৎকার করতে জানে। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। হাদির শেষ অসম্পূর্ণ স্বপ্নগুলোই সফল করা আপনার আমার পুরো বাংলাদেশের মানুষের দায়িত্ব। আসুন সেই সংগ্রামে আমরা সবাই অটুট থাকি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অবশেষে শহীদের তালিকায় নাম লিখালেন আমাদের ওসমান হাদি ভাই। মাত্র একটি গুলি, আর তাতে স্তব্ধ হয়ে গেল 24-এর গণ অভ্যুত্থানের সেই বজ্রকণ্ঠ। যে মানুষটাকে রাজনীতি, প্রলোভন কিংবা হুমকি দিয়ে থামানো যায়নি, তাকে থামিয়ে দিল ঘাতকের বুলেট। রিকশায় করে সাধারণ মানুষের মতো ঘুরতেন যিনি, মুড়ি বাতাসে হাতে যিনি মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছেন, সেই মানুষটির মস্তিষ্কে বিদ্ধ হলো বুলেট। রক্তে রঞ্জিত হলো ঢাকা রাজপথ। সিঙ্গাপুরের অত্যাধুনিক হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে হেরে গেলেন ইনকিলাব মঞ্চের সেই লড়াকু সৈনিক শরীফ ওসমান হাদি। কেন তাকে হত্যা করা হলো, আজকের ভিডিওতে আমরা জানাবো এক বিপ্লবীর বিদায়ের করুণ গল্প। জুলাই বিপ্লব বা 24-এর গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের এক নতুন অধ্যায়। আর এই অধ্যায়ের পাতায় পাতায় যে কজন তরুণের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, তাদেরই একজন শরীফ ওসমান হাদি। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, যে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন তিনি দেখিয়েছিলেন, সেই দেশেই তাকে জীবন দিতে হলো প্রকাশ্য দিবালোকে। গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 9:45 সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শরীফ ওসমান হাদি। তার মৃত্যুর খবরটি ভেরিফাইড ফেসবুক পেজ থেকে নিশ্চিত হওয়ার পর শোকের ছায়া নেমে এসেছে পুরো দেশে। কিন্তু প্রশ্ন হলো, সুস্থ সবল এই তরুণ রাজনীতিবিদ, ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী হঠাৎ কিভাবে মৃত্যুর কোলে ঢলে পড়লেন? ঘটনার সূত্রপাত গত 12 ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকা, বক্স কালভার্ট রোডের ব্যস্ত রাস্তা। আর 10 জন সাধারণ মানুষের মতোই ব্যাটারি চালিত অটোরিকশায় চড়ে গন্তব্যে যাচ্ছিলেন হাদি। সাথে ছিল তার রাজনৈতিক সহকর্মীরা। হঠাৎ করেই সব ওলট পালট হয়ে যায়। কোনো সতর্ক বার্তা নেই কোনো তর্কাতর্কি, সরাসরি গুলি, এবং সেই গুলিটি গিয়ে বিদ্ধ হয় হাদির মাথায়। খুলি ভেদ করে মস্তিষ্কের গভীরে আঘাত হানে ঘাতকের সেই বুলেট। সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে নিয়ে যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু অবস্থা এতটাই সংকটাপন্ন ছিল যে সেখানকার চিকিৎসকরাও হিমশিম খাচ্ছিলেন। তার বেঁচে থাকাটাই ছিল এক অলৌকিক আশা। এরপর তাকে নেওয়া হয় এভার কেয়ার হাসপাতালে। কিন্তু মস্তিষ্কের ক্ষত এতটাই গভীর ছিল যে দেশের চিকিৎসায় তাকে বাঁচানো সম্ভব ছিল না। কোটি মানুষের প্রার্থনা আর ভালোবাসায় সিক্ত হয়ে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে উড়িয়ে নেওয়া হয় সিঙ্গাপুরে। উদ্দেশ্য ছিল একটাই, যে কোনো মূল্যে আমাদের এই জুলাই যোদ্ধাকে ফিরিয়ে আনা। কিন্তু সৃষ্টিকর্তার ফয়সালা ছিল ভিন্ন। সিঙ্গাপুরের চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি পাড়ি জমালেন না ফেরার দেশে। এখন প্রশ্ন হলো, শরীফ ওসমান হাদি আসলে কে ছিলেন? কেন তাকে টার্গেট করা হলো? ঝালকাঠি জেলায় জন্ম নেয়া শরীফ ওসমান হাদি ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র।
2024 সালের জুলাই মাসে যখন ছাত্র জনতা রাজপথে নেমেছিল তখন সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। তার স্লোগান, তার তেজোদ্দীপ্ত ভাষণ হাজারো তরুণকে সাহস জুগিয়েছে। তিনি কেবল একজন বক্তা ছিলেন না, তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে এক আপোষহীন কণ্ঠস্বর। নির্বাচনের মাঠেও তিনি ছিলেন ব্যতিক্রম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন তিনি, কিন্তু তার প্রচারণার ধরন ছিল আলাদা। দামি গাড়ি বা বিশাল বহর নয়, তিনি মানুষের কাছে যেতেন পায়ে হেঁটে, রিকশায় চড়ে। নির্বাচনী খরচ জোগাতে তিনি মানুষের কাছে হাত পেতেছিলেন, আর মানুষও তাকে ভালোবেসে বুকে টেনে নিয়েছিল। মুড়ি বাতাসা হাতে নিয়ে তিনি যখন সাধারণ মানুষের সাথে কথা বলতেন তখন মনে হতো তিনি কোনো নেতা নন, তিনি তাদেরই ভাই, তাদেরই সন্তান। হাদির এই জনপ্রিয়তা, এই সাধারণ জীবনযাপনে কি তার জন্য কাল হলো? তিনি বারবার বলেছেন তাকে বুলেট ছাড়া কেউ থামাতে পারবে না। তিনি জানতেন তার জীবন বিপন্ন। মৃত্যুর কিছুদিন আগে নিজের ফেসবুক পোস্টে তিনি জানিয়েছিলেন দেশি এবং বিদেশি অন্তত 30টি নম্বর থেকে তাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে। হুমকি দেয়া হয়েছিল তার মা, বোন এবং স্ত্রীকে নিয়েও। এমনকি তার বাড়িতে আগুন দেওয়ার হুমকিও এসেছিল। কিন্তু কাদের চোখের বালি হয়েছিলেন? হাদি সবসময় সরব ছিলেন আধিপত্যবাদের বিরুদ্ধে, বিশেষ করে ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে তার কণ্ঠ ছিল সবচাইতে উচ্চকিত। তিনি ইনকিলাব মঞ্চের হয়ে বারবার দাবি তুলেছেন গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তিনি চেয়েছেন এমন এক বাংলাদেশ যেখানে বাইরের কোনো শক্তির দাদাগিরি চলবে না। তিনি চেয়েছেন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র। বড় বড় রাজনৈতিক দলগুলোর সাথেও তিনি সমানে তাল মিলিয়ে রাজনীতি করেছেন। ক্ষমতার প্রলোভন বা সমঝোতার প্রশ্নে তিনি কখনো আপোষ করেননি। অনেকেই ভেবেছিলেন বিপ্লবের পর হয়তো তিনি কোনো বড় দলের ছায়াতলে যাবেন, কিন্তু হাদি ছিলেন স্বাধীনচেতা। তিনি নিজেই নিজের পথ তৈরি করেছিলেন, আর এই আপোষহীন মনোভাবই তাকে হয়তো অনেকের চক্ষুশূল করে তুলেছিল। তার মৃত্যুর পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে শোকের ছায়া নেমে এসেছে তা বিরল। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি থেকে শুরু করে চরমোনাই পীর সবাই তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছে আগামী দিনে নতুন একটি টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।